আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের নাম পরিবর্তন সহ অবিশ্বাসী বিপ্লবী উদ্যোগ। এই বিষয়ের উপর আপনাদের কোনো মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের ৩টি প্রত্যাশা। প্রধান এই ৩টি প্রত্যাশা হচ্ছে, প্রথমত গণহত্যার বিচার করা, দ্বিতীয়ত রাষ্ট্রের যেসব জায়গায় অসঙ্গতি স্থায়ীভাবে আসন গেড়ে আছে সেগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে সেইখানে সংস্কারের ব্যবস্থা করা, আর সর্বশেষ আকাঙ্ক্ষাটি হচ্ছে একটা স্বাধীন স্বতন্ত্র নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ভোট এর ব্যবস্থা করা। এই ৩টি যে আকাঙ্ক্ষা, সেই ৩টি আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আপনারা জানেন যে ৬টি সংস্কার কমিশন গঠিত হয়েছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন হচ্ছে সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশন। এই সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান করা হয় অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে। আজকে তিনি সংবিধান সংস্কার কমিশনের একটি প্রস্তাবনা উপস্থাপন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আমরা যে তথ্য পেয়েছি, অবিশ্বাস্য কিছু পরিবর্তন হচ্ছে জনগণের কল্যাণে। এই পরিবর্তনগুলো নতুন বাংলাদেশের অভিযাত্রায় মাইলস্টোন হবে বলে সংবিধান বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা মনে করছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার। এই প্রসঙ্গে ডক্টর আলী রিয়াজ বলেছেন, বাংলাদেশকে যেভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয় তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটাই আমরা দ্বিমত পোষণ করছি। আমরা বলেছি বাংলাদেশের পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ। আলী রিয়াজ আরো বলেছেন যে শুধু তাই নয়, আমরা সাংবিধানিকভাবে তার সুরক্ষা এবং তা যেন বলবৎযোগ্য হয় তা নিশ্চিত করার জন্য একটি সমন্বিত একক সনদের কথাও বলেছি। প্রিয় দর্শক, বাংলাদেশের সাংবিধানিক নাম যখন থেকে বা যে বয়স থেকে জানতে পেরেছি, তখন থেকেই মনের মধ্যে একটা খটকা ছিল যে বাংলাদেশ কেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে অভিহিত করা হয়। বাংলাদেশের মানুষ তাহলে কি প্রজা? আর যারা রাষ্ট্র ক্ষমতায় যান তারা কি রাজা? প্রিয় দর্শক, কিন্তু আমরা জানি যে গণতন্ত্রের মূল নিয়ামক হচ্ছেন জনগণ। তাহলে কেন বাংলাদেশের নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ? নাকি এটা ব্রিটিশ অপশাসনের একটা ছায়াযুক্ত চিন্তা? এই খচকা কিন্তু বড় হয়েও ছিল। কিন্তু সমাধানের যেহেতু পথ নেই, সুতরাং কি আর করা? কিন্তু এখন অত্যন্ত স্পষ্টভাবেই এই সংস্কার কমিশন উত্থাপন করল যে বাংলাদেশের নাম হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ। অসাধারণ। নিঃসন্দেহে এই নামটি সবার কাছে গ্রহণযোগ্য হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই যে গণপ্রজাতন্ত্রী, এই প্রজাতান্ত্রিক ব্যবস্থা এটা কিন্তু ব্রিটিশ আমলের সেই ৮ পৌরে বিধি ব্যবস্থার মধ্যেই আসলে সীমাবদ্ধ। সেই সময় যেমন যারা রাষ্ট্র শাসন করতেন তাদেরকে আমরা রাজাতুল্য হিসেবেই গণ্য করতাম। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের উপরেও চাপিয়ে দেওয়া হয়েছে একই ধারণাপত্র বা ধ্যান ধারণা। দীর্ঘদিন ধরে এটা চলেছে। মুক্তিযুদ্ধের সময়ও এই বিষয়ে আসলে ভাবা হয়নি। ৭২ সংবিধানে এই নামটি থেকে গেছে। এখন যে পরিবর্তনের প্রস্তাব এসেছে, এক্ষেত্রে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন এটা অত্যন্ত যৌক্তিক এবং গ্রহণযোগ্য। আপনারা জানেন যে এ কারণেই আমরা দেখি যে যারা ব্যুরোক্রেসিতে কাজ করেন, আমি আরো যদি সরাসরি বলি, ডিসি, এসপিদের স্যার না বললে রাগ করেন। একজন কৃষক যখন একজন ডিসি বা এসপির কাছে সেবা নিতে যান, তখন সেই ডিসি বা এসপি চান কৃষক তাকে স্যার বলুক। কেন? কারণ ডিসি, এসপি বা ব্যুরোক্রেসিতে কাজ করা দায়িত্বশীল ব্যক্তিবর্গ মনে করেন তারা হচ্ছেন রাজাতুল্য। তারা হচ্ছেন অত্যন্ত পরম সম্মানের যোগ্য। আর জনগণ হচ্ছে তাদের কাছে একটা সাধারণ বিবেচ্য বিষয়। এটা আসলে ব্রিটিশ ধ্যান ধারণারই প্রতিফল। একটা আধুনিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জনগণের সেবক
মানে জনগণ। জনগণের সেবকদেরকে জনগণ কর্তৃক স্যার বলানোর মাধ্যমে আসলে রাজা এবং প্রজার সম্পর্ক তৈরি হয়। সেটাই এতদিন ধরে জিইয়েছিল। এখন নতুন প্রস্তাবে জনগণতান্ত্রিক বাংলাদেশের যে নামটি প্রস্তাব করা হয়েছে তা অত্যন্ত যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত এবং গ্রহণযোগ্য। এরপর ৫ টি মূলনীতির প্রস্তাব করা হয়েছে ৩ টি মূলনীতির পরিবর্তে। সেই ৫ টি মূলনীতি কি? সেই মূলনীতি ব্যাখ্যা করতে গিয়ে ডক্টর আলী রিয়াজ বলেছেন যে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা তার প্রতিফলন হিসেবে আমরা রাষ্ট্রের ৫ টি মূলনীতি প্রস্তাব করছি। সেগুলো হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। ধর্মনিরপেক্ষতার পরিবর্তে এখানে বহুত্ববাদ, ইনক্লুসিভ সোসাইটি তৈরির যে প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে তা নিঃসন্দেহে অসাধারণ। বাংলাদেশ শুধু বাঙালির নয়, বহু মানুষের এই দেশ। আমাদের পরিচয়টি তাহলে কি হবে? সংবিধানে এটিও লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, মানে প্রস্তাব করা হয়েছে। ৭২ সংবিধানে আমাদের পরিচয় ছিল বাঙালি, আর এখন সেটাকে সন্নিবেশিত হিসেবে বা প্রস্তাবনা আকারে দেয়া হয়েছে বাংলাদেশী। এটাই তো যৌক্তিক। বহুত্ববাদের যে কথা বলা হয়েছে তার মধ্য দিয়ে কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী সবার বাংলাদেশ হয়ে ওঠে। এই বাংলাদেশ একজন গারোর যেমন, এই বাংলাদেশ একজন হিন্দুর যেমন, ঠিক তেমনি এই বাংলাদেশ একজন মুসলিমেরও। ঠিক একইভাবে কালো, ধলো, বেঁটে, খাটো যে বর্ণেরই হোক না কেন মানুষ, সবারই এই বাংলাদেশ। এই যে ৫ টি মূলনীতি, এই মূলনীতিও যৌক্তিক কারণেই নতুন সংবিধানে সংযোজন করা উচিত বলে ইতিমধ্যে বিশ্লেষকরা মতামত ব্যক্ত করেছেন। এরপর আসছি ২ কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবনার বিষয়ে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর প্রস্তাব করার কথা বলে আলী রিয়াজ বলেছেন যে, এ ২ কক্ষ মিলে যাতে সকলের প্রতিনিধিত্ব থাকে তার সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্ন কক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করছি। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্ন কক্ষ এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চ কক্ষ। এই যে ধারণা, এই ধারণার মধ্য দিয়ে জনগণের আরো প্রতিনিধিত্ব এখানে প্রতিফলিত হবে বলেই অনেকে মনে করছেন। তবে অবশ্যই এর জন্য সবার ঐক্যমত্যের প্রয়োজন রয়েছে। আপনারা জানেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে কোনো ভারসাম্য নেই। প্রধানমন্ত্রী এককভাবে ক্ষমতাবান। এই সংবিধানে তাকে ইমপিচমেন্ট করার কোনো সুযোগ নেই। অন্যদিকে রাষ্ট্রপতি কেবল ঠুঠো জগন্নাথের মতো সাইন করে যান, তিনি বসে থাকেন। কিন্তু নতুন সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার একটি ভারসাম্য থাকতে হবে। রাষ্ট্রের ৩টি অঙ্গ এবং নির্বাহী বিভাগের ২টি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছে কমিশন। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং সংসদে বিরোধী দলীয় নেতা এবং সংসদের দুকক্ষের স্পিকার ও ডেপুটি স্পিকারদের পাশাপাশি অন্যান্য দলের প্রতিনিধিত্বকারী একজনকে এই কাউন্সিলে রাখার সুপারিশ করা হয়েছে। এখানে চমকপ্রদ আরেকটা বিষয় হচ্ছে, এখন যে দল সরকারে থাকে সেই দলই এককভাবে প্রেসিডেন্ট নির্বাচন করে, মানে সেই দলের প্রধান, সরকার প্রধান যিনি হন। কিন্তু এই প্রস্তাবিত সংবিধানে প্রেসিডেন্ট নির্বাচনেও জবাবদিহিতা নিশ্চিত করার প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। নির্বাচক মণ্ডলীর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ করার কথা তুলে ধরে আলী রিয়াজ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি তৈরি করা হয়েছে তাতে ব্যক্তির ইচ্ছা প্রতিফলিত হয় বলে আমরা প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি পরিবর্তনের পরামর্শ দিয়েছি। এক ধরনের নির্বাচক মণ্ডলীর মাধ্যমে যেন প্রেসিডেন্ট নির্বাচিত হন, আমরা সেই সুপারিশ করেছি। প্রিয় দর্শক, অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা। এখন সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত এই সংবিধানটি পুরোপুরি কি বাস্তবায়নযোগ্য, পুরোপুরি কি বাস্তবায়ন করা হবে, এটাই হচ্ছে বড় প্রশ্ন। আপনারা জানেন বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেটা প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন নিয়ে আলোচনা করার কথা। কিন্তু এর মধ্যে যেহেতু সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা উত্থাপিত হয়েছে, নিশ্চয়ই এই সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবে। এখন দেখা গেল যে কোনো একটি রাজনৈতিক দল একেবারে নাকচ করে দিল এই প্রস্তাবনাগুলো। আবার ছোট দল হলেও অনেকগুলো দল এই প্রস্তাবে সায় দিল। তাহলে কোন ভিত্তিতে
এই প্রস্তাবনাগুলো গ্রহণ করা হবে। এই জটিলতার নিরসনও কিন্তু এই সরকারকে করতে হবে। অবশ্যই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। কোন রাজনৈতিক দল বড়, কোন রাজনৈতিক দল বিগত সময়ে অনেক আসন পেয়েছে বা কোন রাজনৈতিক দলটি কম আসন পেয়েছে, এই বিবেচনা না করে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জন আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আসলে সংস্কার কার্যক্রম পরিচালনা করা উচিত। যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে অনেকে মতামত দিয়েছেন। ২-১ টি কমেন্ট আমি নিতে চাই। আ প্রসঙ্গের বাইরে গিয়ে কথা বলেছেন যদিও আসিফ নজরুল, উপদেষ্টা ফারুকী এদের পদত্যাগ চেয়ে এরা স্বৈরাচারীর দোসরদের হয়ে কাজ করছে। একজন পরামর্শ দিয়েছেন তিনি সবুর শেখ, উচ্চ কক্ষে কমপক্ষে ১০ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেশের গুণীজন নিয়ে করা যেতে পারে। জনগণ প্রজাতন্ত্রী নামটা যদিও বিশ্লেষণে ঠিক আছে কিন্তু বলতে একটু আনকমন লাগে। না, না। জনগণ প্রজাতন্ত্রী এটা কিন্তু বলা হয়নি। বলা হয়েছে জনগণতন্ত্রী। প্রজাতন্ত্র এটাই তো আসলে ভুল কনসেপ্ট। জনগণতন্ত্রী এটি হবে বাংলাদেশের নাম। অথবা আমরা যদি বলি যে এটাকে যদি আমরা বলি জনগণতান্ত্রিক, এখানে কোনো প্রজাতান্ত্রিক ব্যবস্থা থাকবে না। আরে ভাই প্রজা থাকলে তো রাজা চলে আসবে। আমাদের রাজাও দরকার নেই, প্রজাও দরকার নেই। আমরা এই বাংলাদেশের মানুষ প্রত্যেকেরই সমান অধিকার সংবিধান নিশ্চিত করবে। এটাই প্রত্যাশা। সুতরাং জনগণতান্ত্রিক এই নামটি যদি হয় তাহলে সেটা যুক্তি যৌক্তিক হবে। প্রবাস বিএনপি সংবিধান পরিবর্তন করা হোক বলেছেন। রেজাউল করিম বলেছেন সংস্কার নয় নতুন সংবিধান চাই। এভাবে অনেকেই মতামত দিয়েছেন। প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা। একটা বড় ধরনের সুখবরই এটা বলা যায় যে মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে যদি এই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এবং একক সনদের কথা বলা হয়েছে। যে সনদের মাধ্যমে আসলে বলবৎ করা যাবে এই সংশোধিত সংবিধানটি। দেখা যাক এই সরকার সেই সক্ষমতার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।